সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা গুণগত রসায়নের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করতে চাই। এখানে কি কি বিষয় আছে দেখো: বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী, রেখা বর্ণালী, জাল পাসপোর্ট বা টাকা শনাক্তকরণ, এমআরআই পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। প্রথমে দেখো বর্ণালী। বর্ণালী বর্ণালী যদি তুমি সিম্পলি বুঝতে চাও, বর্ণের সমাহার ইকুয়াল টু বর্ণালী। বর্ণের সমাহার ইকুয়াল টু বর্ণালী। অর্থাৎ সূর্যের সাদা আলোকে তুমি যদি প্রিজমের মধ্যে পাঠাও, তাহলে এই 7টি ভাগে বিভক্ত হয়। এই ভাগের সমষ্টিকে বলা হয় বর্ণালী। সূর্যের সাদা আলো, তাহলে কি দাঁড়ালো বলো তুমি? সূর্যের সাদা আলোকে প্রিজম, এই প্রিজমের মধ্যে পাঠালে ইহা 7টি ভাগে বিভক্ত হয়। এই 7টি ভাগের সমষ্টিকে বলা হয় বর্ণালী। অর্থাৎ বর্ণের যোগফল, বর্ণের সমাহার ইকুয়াল টু বর্ণালী। এখন বর্ণালী কেন সৃষ্টি হয় এটা আমরা দেখব। বর্ণালী কেন সৃষ্টি হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এটা নিউক্লিয়াস, এটা একটা কক্ষপথ, এটা আর একটা কক্ষপথ। মনোযোগ দিয়ে খেয়াল করবে, এই কক্ষপথগুলো কিন্তু ইলেকট্রন থাকে। এখন এই কক্ষপথ থেকে ইলেকট্রন যদি এই কক্ষপথে আসে, অর্থাৎ নিম্ন কক্ষপথ থেকে ইলেকট্রন উচ্চ কক্ষপথে আসছে, কিন্তু নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে আসলে ইলেকট্রন কি করে বলো? শক্তি শোষণ করে। এখানে শক্তি শোষণ করছে। আর এটা তো আর বেশিক্ষণ এইখানে থাকবে না। অর্থাৎ উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন যদি নিম্ন কক্ষপথে ফিরে আসে, তখন কি করে বলো? শক্তি বিকিরণ করে। বিকিরণ করে। এই ইলেকট্রন যে গমন করলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, এই জন্য তোমার বর্ণালী সৃষ্টি হয়। কারণ যখন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রন গমন করে, তখন কিন্তু শক্তির পার্থক্য সৃষ্টি হয়, শক্তির ব্যবধান সৃষ্টি হয়। এই শক্তির পার্থক্যের কারণে কিন্তু বর্ণালী সৃষ্টি হয়। তাহলে কি দাঁড়ালো দেখো, ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গমন করে, তখন শক্তি শোষণ করে। এই শোষণের ফলে যে বর্ণালী হবে, তাকে তুমি বলবা শোষণ বর্ণালী। একদম সহজ, শোষণ বর্ণালী। আর বিকিরণের ফলে যে বর্ণালী সৃষ্টি হয়, তাকে বলা হয় বিকিরণ বর্ণালী। তাহলে দেখো, বর্ণালী দুই প্রকার, একটা হলো শোষণ বর্ণালী আর একটা হলো বিকিরণ বর্ণালী। অর্থাৎ ইলেকট্রন শক্তি শোষণ করার পর যে বর্ণালী সৃষ্টি হবে, তাকে বলবা শোষণ বর্ণালী। এবং ইলেকট্রন শক্তি বিকিরণ করার ফলে যে বর্ণালী সৃষ্টি হবে, তাকে তুমি বলবা বিকিরণ বর্ণালী। এখন শোষণ বর্ণালী আরেকটা নাম আছে, সেটা হলো অন্ধকার বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী। যখন শক্তি শোষণ হয়ে যায়, তখন সেই বর্ণালীটা কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়। অর্থাৎ এটাকে বলা হয় অন্ধকার বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী। আর বিকিরণ যেটা, সেটাকে বলা উজ্জ্বল বর্ণালী। তাহলে এটাকে উজ্জ্বল বর্ণালী বা বিকিরণ বর্ণালী, এটা শোষণ বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী। আর বর্ণালী কেন সৃষ্টি হয়? ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ অথবা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ স্থানান্তরিত হয়, তখন শক্তির শোষণ অথবা বিকিরণ ঘটে। এই শক্তির শোষণ এবং বিকিরণ করার জন্যই বর্ণালী সৃষ্টি হয়। আশা করি তোমরা এই পর্যন্ত বর্ণালী বুঝতে পেরেছ। এখন আমরা দেখব হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী একটি সরু কাঁচ নলের ভিতর নিম্নচাপে রাখা হাইড্রোজেন গ্যাস। নিম্নচাপে রাখা হাইড্রোজেন গ্যাস। তাহলে কি রাখছো নিম্নচাপে? এখানে কি রাখছো? হাইড্রোজেন গ্যাস। কোথায় রাখছো? সরু কাঁচ নলের ভিতরে। নিম্নচাপে রাখা হাইড্রোজেন গ্যাসের ভিতর বিদ্যুৎ ক্ষরণ ঘটালে এখানে একটি গোলাপি বর্ণ সৃষ্টি হয়। এই গোলাপি বর্ণকে তুমি স্পেকট্রোস্কোপ যন্ত্রে পাঠাবা, এখানে কয়েক ধরনের সিরিজ সৃষ্টি হবে। এই সিরিজগুলোকে বলা হয় হাইড্রোজেন বর্ণালী। আমি আবারও বলতেছি, একটু সরু কাঁচ নলের ভিতরে
নিম্নচাপে রেখেছ হাইড্রোজেন গ্যাস, এর মধ্যে যদি বিদ্যুৎক্ষরণ ঘটাও তাহলে গোলাপি বর্ণ সৃষ্টি হবে। এই গোলাপি বর্ণকে স্পেকট্রোস্কোপ যন্ত্র দ্বারা তুমি যদি দেখো তাহলে তোমার কি হবে বলতো, কয়েকটি সিরিজের সৃষ্টি হবে। এই সিরিজকে বলবো তুমি হাইড্রোজেন বর্ণালী। আমি জানি অনেকে হয়তো এটা মাথায় এখনো আয়ত্ত করতে পারোনি, আমি আবারও বলতেছি। এই যে একটি সরু কাঁচনল, এর ভিতরে রাখা আছে নিম্নচাপে হাইড্রোজেন গ্যাস, এর মধ্যে দিয়ে তুমি এখন বিদ্যুৎক্ষরণ ঘটালে এখানে একটা গোলাপি বর্ণ সৃষ্টি হবে। এই গোলাপি বর্ণটাকে তুমি স্পেকট্রোস্কোপ যন্ত্রে পাঠাইলে তোমার এখানে কয়েক ধরনের সিরিজ সৃষ্টি হবে। এই সিরিজগুলোকে বলবা তুমি কি হাইড্রোজেন বর্ণালী। তাহলে এখন দেখো স্পেকট্রোস্কোপ যন্ত্রে পাঠালে কয় ধরনের সিরিজ সৃষ্টি হয় এটা আমরা একটু দেখব। সবাই একটু দেখো হাইড্রোজেন বর্ণালীতে কয় ধরনের সিরিজ সৃষ্টি হয়। নাম্বার 1 লিমেন সিরিজ, লিমেন সিরিজ। 2 নাম্বার বামার সিরিজ। 3 নাম্বার পার্সেন সিরিজ। 4 নাম্বার ব্রাকেট সিরিজ। 5 নাম্বার ফান্ড বা ফুন্ড বলা হয়, ফুন্ড সিরিজ। 6 নাম্বার একটা আছে তোমাদের হামফ্রিস সিরিজ। তাহলে দেখো কি কি সিরিজ সৃষ্টি হয়েছে, লিমেন সিরিজ, বামার সিরিজ, পার্সেন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফান্ড সিরিজ, আর হলো হামফ্রিস সিরিজ। এটা সিকুয়েন্স অনুযায়ী মনে রাখবা, তাহলে দেখবে 2 মিনিটের মধ্যে তোমাদের সকল ধরনের সিরিজ শেষ, এবং এইখান থেকে একটা সিকিউ কমন পাবে। এই যে দেখতেছো লিমেন, বামার, পার্সেন, ব্রাকেট, ফান্ড, হামফ্রিস, এই প্রত্যেকটা এক একটা বিজ্ঞানীর নাম। এই লিমেন বিজ্ঞানী লিমেন সিরিজ তৈরি করেছেন, বামার বিজ্ঞানী বামার সিরিজ তৈরি করেছেন, পার্সেন বিজ্ঞানী পার্সেন সিরিজ তৈরি করেছেন। এই বিজ্ঞানীর নাম অনুযায়ী এদেরকে সিরিজ নামকরণ করা হয়েছে। তাহলে কয় ধরনের সিরিজ পাওয়া গিয়েছে বলতো? 6 ধরনের সিরিজ পাওয়া গিয়েছে। প্রথমে লিমেন সিরিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিরিজ। দেখো এই লিমেন সিরিজের জন্য আমরা জানি একটা সূত্র আছে, নিউ বার ইকুয়াল টু আর ইজ জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা একটা নিউ বার ইকুয়াল টু আর ইজ জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা একদম সিম্পল। এটাকে কি বলা হয়? রিড বার্গ ধ্রুবক। এটা কি বলো? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। এই n1টা হলো নিম্ন কক্ষপথ, আর এটাকে বলা হয় উচ্চ কক্ষপথ। দেখো কত সহজ জিনিস, ইজি জিনিস। নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, নিউ বার, আর এস রিড বার ধ্রুবক, জেড পারমাণবিক সংখ্যা, n1 নিম্ন কক্ষপথ, আর n2 হলো উচ্চ কক্ষপথ। এই রিড বার ধ্রুবকের মানটা হলো 10967800 পার মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার মিটার, নট মিটার বাট পার মিটার। এর ছাত্ররা ভুল করে 10967800 পার মিটার। আশা করি এই সূত্রটা বুঝতে পেরেছো। এই সূত্র দিয়েই আমরা যে বিভিন্ন ধরনের সিরিজ আছে সেই সিরিজগুলো আমরা ক্লারিফাই করতে চাই। যেমন ধরো এটা আমি একটু পরে এই সমীকরণটা আনবো। আমরা এখন লিমেন সিরিজ পড়তেছি। এই লিমেন সিরিজের জন্য নিম্ন কক্ষপথ n1 = 1 আর n2 = 1 এর পরে হলো 2 3 4 5 এক্সেপ্টা অসীম, ইনফিনিটি। অর্থাৎ লিমেন সিরিজের জন্ম তখনই হবে যখন ইলেকট্রন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এক্সেপ্টা অসীম দূরত্ব থেকে এই প্রথম কক্ষপথে আগমন করবে। তাহলে তুমি বুঝবা এখানে লিমেন সিরিজের সৃষ্টি হবে। এটা যদি আমরা একটা লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি সবচেয়ে ভালো হবে, এবং এটা মাথায় খুব সহজেই ঢুকে যাবে। 1 2 3 4 5টা সিরিজ আমরা কল্পনা করলাম, 1 2 3 4 and 5।
এটা লিমেন, এটা বামার, এটা পেরসন, এটা ব্রাকেট, এটা হলো ফার্ন সিরিজ। তুমি দেখো যদি এইখান থেকে ইলেকট্রনটা এখানে আসে তাহলে লিমেন সিরিজ হবে, এখান থেকে যদি এখানে আসে লিমেন, এখান থেকে এখানে আসলে লিমেন, এখান থেকে এখানে আসলে লিমেন সিরিজের সৃষ্টি হবে। কারণ সবসময় n1 এর মানটাই কিন্তু তোমার ডিটারমিন করবে কোন সিরিজ। যদি n1 এর মান 1 হয় 100% লিমেন সিরিজ। n2 এর মান কিন্তু ভেরিয়েবল, দেখো 2 3 4 5 6 7 8 এক্সেপ্ট হতে পারে, বাট n1 এর মান কিন্তু অল দ্য টাইম ফিক্সড। দেখো তোমার 1 এ আসছে, এটা লিমেন, এটা বামার, এটা পার্সন, এটা ব্রাকেট, এটা হলো ফার্ন সিরিজ। তাহলে দেখো 5 থেকে কোথায় আসছে, একে আসছে, কোথায় একে আসছে, একে আসলে লিমেন সিরিজ। 4 থেকে একে আসছে, 3 থেকে একে আসছে, 2 থেকে একে আসছে, এগুলো হলো লিমেন সিরিজ। এখন এই লিমেন সিরিজের যদি 1 আর 2 ধরো, এটা প্রথম রেখা, এটা দ্বিতীয় রেখা, এটা তৃতীয় রেখা, এটা চতুর্থ রেখা, এরকম পঞ্চম ষষ্ঠ সপ্তম রেখা হবে। তাহলে তুমি বলো তো 1 and 2 হলে কি রেখা? প্রথম রেখা। তাহলে এটা তো 1 আছেই, আর এটা হলো 2, তাহলে এটা কি রেখা বলো? প্রথম। এটা কি রেখা বলো? দ্বিতীয়। এটা কি রেখা বলো? তৃতীয়। এটা কি রেখা বলো? চতুর্থ রেখা। তাহলে আমরা এভাবে পারি লিমেন সিরিজের প্রথম রেখার জন্য n equal to কত তুমি বলো 1 and n2 equal to কত বলো 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে অনেকবার এমসিকিউ তে আসছে। n1 equal to 1 আর n2 equal to 2। তাহলে যদি তুমি এই সমীকরণে বসাও, নিউ বার ইকুয়াল টু আর ইস 1 বাই n1 স্কয়ার n2 স্কয়ার, এটা 1 বাই ল্যামডা, আমরা জানি নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা, এটা আরেকটি সূত্র, আর এইচ 1 বাই 1 স্কয়ার 1 বাই 2 স্কয়ার, তাহলে আর এস এটা তো তোমার 2004, 4 মাইনাস 1 এভাবে হবে 1 বাই ল্যামডা, এটার মানটা দাঁড়াবে গিয়ে ল্যামডা ইকুয়াল টু 4 বাই 3 আর এইচ। এটা অনেকবার এমসিকিউতে আসছে তোমাদের, যে লিমেন সিরিজের প্রথম রেখার জন্য তরঙ্গ দৈর্ঘ্যের মান কোনটি? 4 বাই 3 আর এইচ। দেখো এখানে ক্যালকুলেশন করেছি, আমার এসেছে তরঙ্গ দৈর্ঘ্য 4 বাই 3 আর এইচ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইজি বিষয়, পানির মতো সহজ। দেখো এখন যদি দ্বিতীয় রেখা হয়, 1 তো ফিক্স থাকবে, এখানে বসাবা কত বলো? 3 বসিয়ে তুমি এখানে 3 বসাই দেবা, আরেকটি উত্তর হয়ে যাবে। যদি তোমার তৃতীয় রেখা হয় তাহলে এখানে বসাবা 4, এটা লিমেন সিরিজের তৃতীয় রেখার জন্য, এটা এখানে মান বসাবে, তোমার আরেকটি রেজাল্ট বের হয়ে যাবে। এভাবে তোমার এমসিকিউ আসবে। তুমি যদি লিমেন সিরিজ বুঝে থাকো, আমি ড্যাম শিওর তোমার বামার, পেরসন, ব্রাকেট, ফোন, ফার্ন সবই হয়ে যাবে। আমরা জানি এই লিমেন সিরিজটা দেখতে পাওয়া যায় অতিবেগুনী রশ্মির এলাকায়, অতিবেগুনী ইউভি রশ্মির এলাকায়। তোমরা এটা কিন্তু অনেকবার এমসিকিউ আসে যে লিমেন সিরিজ কোথায় দেখতে পাওয়া যায়? অতিবেগুনী রশ্মির এলাকায় দেখতে পাওয়া যায়। এবং কোন তরঙ্গ দৈর্ঘ্যে দেখতে পাওয়া যায়? 92 থেকে 120 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দেখতে পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতগুলো এমসিকিউ দেখো যে লিমেন সিরিজের জন্য শর্ত কি? n1 equal to 1 আর n2 equal to 2 3 4 5 6 7 এক্সেপ্ট্রা। আর কোন সিরিজে দেখতে পাওয়া যায়? অতিবেগুনী রশ্মির এলাকায়। কত তরঙ্গ দৈর্ঘ্যে? 92 থেকে 120 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে একে দেখতে পাওয়া যায়। দেখেন লিমেন সিরিজের পরে দেখো বামার সিরিজ, এটা বুঝলে আরো সহজ হয়ে যাবে। বামার সিরিজ তুমি বলো n1 equal to কত হবে? বামারের জন্য কিন্তু লিমেনের জন্য হয়েছিল 1, এটার জন্য হবে 2, আর n2 হবে 2 এর পরে যা আছে 3 4 5 6 অসীম। তাহলে নিউ বার ইকুয়াল টু আর এইচ 1 বাই n1 স্কয়ার n2 স্কয়ার। তাহলে এখন আমি প্রথম রেখা কল্পনা করব। প্রথম রেখার জন্য দেখো কত ইজি। n1 ইকুয়াল টু কত বলো? 2, আর n2 ইকুয়াল টু কত বলো? 3। এখন এই সমীকরণে বসাই দাও, আমার উত্তর হয়ে যাবে নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর এইচ, এখানে বসাবো 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 3 স্কয়ার, 1 বাই ল্যামডা আর এইচ, এটা 1 বাই 4, আর এটা হবে 1 বাই 9। এখন তুমি লসাগু করে ল্যামডার মান বের করবে, এরকম মান পেয়ে যাবে একটা। তাহলে এভাবে বামার সিরিজের দ্বিতীয় রেখার জন্য পাবে, তৃতীয় রেখার জন্য পাবে, চতুর্থ রেখার জন্য পাবে, সব সেম। বলেছিলাম যে 2-3 মিনিটে এটা শেষ হয়ে যাবে। একটা সিকিউ পাবে, একটা এমসিকিউ পাবে এখান থেকে। দেখো কত সহজ জিনিস, ছাত্রছাত্রীরা ভাবে কত জটিল, আমি বলি সবচেয়ে সহজ এটা।
এর থেকে সহজ ভাষা আর নেই। যেভাবে বুঝালাম বাংলার থেকেও সহজ রসায়ন বুঝালাম। দেখো এখন এটার মানটা যদি তুমি 3 ধরো তাহলে এটার মান হবে 4, 5, 6, 7। এটা কি সিরিজ হয়ে গেল বলো? লিমেন, এটা বামার, এটা পার্সিয়ান সিরিজ হয়ে গেল। এটা হলো পার্সিয়ান সিরিজ, পার্সিয়ান সিরিজ। তাহলে পার্সিয়ান সিরিজের এটা কি প্রথম রেখা, এটা দ্বিতীয় রেখা, এটা তৃতীয় রেখা। তারপর ব্র্যাকেট, এটা বসাবা তুমি 4, 5 বসাবা, অন্য কিছু ফান্ড সিরিজ হয়ে যাবে। এবার প্রত্যেকটা সিরিজ তুমি পাবা। তবে মনে রাখবা লিমেন সিরিজ দেখতে পাওয়া যায় কোথায়? এটা অবজেক্টিভ আসে, তোমাদের একটু আগে বললাম। লিমেন দেখতে পাওয়া যায়, লিমেন অতিবেগুনি অবজেক্টিভ। বামার তোমার দৃশ্যমান। তারপরে তোমার পার্সিয়ান, এটা অবলোহিত। তারপরে তোমার ব্র্যাকেট অবলোহিত, ফন্ট বা ফান্ট অবলোহিত। দেখো কতগুলো অবজেক্ট, 1, 2, 3, 4, 5টা অবজেক্টিভ। লিমেন সিরিজ দেখতে পাওয়া যায় অতিবেগুনি রশ্মি এলাকায়, বামার সিরিজ দেখতে পাওয়া যায় দৃশ্যমান, পার্সিয়ান সিরিজ দেখতে পাওয়া যায় অবলোহিত, আর পরেরগুলো সব অবলোহিত। খালি দুইটা জিনিস মনে রাখবা, লিমেন অতিবেগুনি, বামার দৃশ্যমান, আর সব হলো অবলোহিত এলাকায় দেখতে পাওয়া যায়। তোমাদের এটা আমি বলেছি 92 থেকে কত বলতো 120 ন্যানোমিটার তরঙ্গ দেখতে পাওয়া যায়। আর এটা হলো 400 থেকে 650 ন্যানোমিটার অঞ্চলে দেখতে পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো 950 থেকে তোমার 1875 ন্যানোমিটার অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর এটা তোমার 1945 থেকে 4050 ন্যানোমিটার এলাকায় দেখতে পাওয়া যায়। আর সর্বশেষ এটা দেখতে পাওয়া যায় 3780 থেকে 7500 ন্যানোমিটার অঞ্চলে দেখতে পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অবজেক্টিভ আসবে। যেটা অতিবেগুনির দৃশ্যমান, বাকিগুলো অবলোহিত। এটা 92 থেকে এত রেঞ্জ, এটা এই রেঞ্জ, এই রেঞ্জ, এই রেঞ্জ, এই রেঞ্জ অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই প্রত্যেকটা টুরস করে ফেলবে। এগুলো এমসিকিউ তোমার অ্যাডমিশনে আসবে। এই এমসিকিউ গুলো তোমাদের ইন্টারনাল পরীক্ষায় অথবা ফাইনাল এক্সামে আসবে। আশা করি তোমরা এই হাইড্রোজেন বর্ণালী যে আদ্যপান্ত আছে সবগুলো তোমরা বুঝতে পেরেছ, এখানে কোনো ডাউট নেই। এখন দেখো এই বর্ণালীর যে সিরিজ আছে, সিরিজের কি অঙ্ক আসে একটু খেয়াল করে। নিউক্লিয়াস ধরো এখান থেকে এরকম একটা দিয়ে দিয়েছে, ওনারা বলতেছেন ইলেকট্রন ধাপান্তরের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ইলেকট্রন ধাপান্তরের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তুমি দেখো এটা হলো কে, এটা হলো এল, এটা হলো এম শেল, এটা 1 and 2 and 3, এগুলো কিন্তু দিয়ে থাকবে না, তুমি দিয়ে নিবে। তাহলে কই থেকে আসছে দেখো তো, তোমার 3 থেকে 1-এ আসছে। তাহলে নিম্ন কক্ষপথ কত তুমি বলো 1, উচ্চ কক্ষপথ বলো কত তুমি 3। আর আরএস এর মান জানো কত তুমি 10967800 পার মিটার। তুমি সূত্র কি জানো, নিউ বার ইকুয়াল টু আরএস 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এটা হলো 1 বাই ল্যামডা 109678 1/1 স্কয়ার 1/3 স্কয়ার। তুমি ক্যালকুলেট করবে, ল্যামডার মান বের করবে, হয়ে গেছে। এটা দিয়ে 100% তুমি একটা সিকিউ পাবে। তুমি অনুশীলনী খুলে দেখবে এই টাইপেরই সব সময় প্রত্যেকটা বোর্ডে তোমার সিকিউ এসেছে। এখন তোমার এখানে যে ল্যামডাটা বের হবে, ল্যামডা বের হবে গিয়ে মিটারে, কিন্তু তুমি নিতে হবে ন্যানোমিটারে। কেন? কারণ তুমি যে রেঞ্জগুলো মুখস্থ করবে প্রত্যেকটা রেঞ্জই কিন্তু ন্যানোমিটারে আছে। তাহলে তোমরা আমার মনে হয় এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমি মিটারকে কিভাবে ন্যানোমিটারে নিব। আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার। ন্যানো মানে ছোট, মিটার অনেক বড়, 10⁹ ন্যানোমিটার। তাহলে এই মিটারটাকে তুমি যা বের হবে এটাকে 10⁻, যেহেতু মিটারকে তুমি নিবে 9 দ্বারা গুণ করবে তাহলে হয়ে যাবে ন্যানোমিটার। 9 দ্বারা গুণ করবে তাহলে ন্যানোমিটার হয়ে যাবে। তাহলে এই ন্যানোমিটারে তোমরা অঙ্কগুলো সবাই করে নেবে।
এখন দেখো মনোযোগ দিয়ে, তোমার অনেকগুলো বেনিয়া সহ কলা, বেগুনি, আসমানি, নীল, লাল, সবুজ যেগুলো আছে প্রত্যেকটা রেঞ্জ মুখস্থ করতে হবে। তোমার ইউভি রেঞ্জ মুখস্থ করতে হবে, আইআর এর রেঞ্জ মুখস্থ করতে হবে 100%। এবং দৃশ্যমান যেগুলো আছে ভিজিবল, দৃশ্যমান, দৃশ্যমান কি বেনিয়া সহ কলা 7টা আছে, 1 2 3 4 5 6, এই 7টা রেঞ্জ মুখস্থ করবে, ইউভি করবে, আইআর করবে। আর সবচেয়ে বড় যেটা, ছোট যেটা মহাজাগতিক করবে, মহাজাগতিক। আর সবচেয়ে বড় যেটা রেডিও, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, একটু খেয়াল করে দেখবে। এত কিছু মুখস্থ করে রেঞ্জ তুমি মাথায় রাখতে পারবে না, তুমি পাগল হয়ে যাবে। তবে এইটুকু করলে তুমি একদম মেডিকেলের চান্স পেয়ে শেষ হবে। দৃশ্যমান যেটা 7টা ভাগে বেনিয়া সহকারে বেগুনি, আসমানি, নীল, লাল, প্রত্যেকটা রেঞ্জ মুখস্থ করবে, ইউভির করবে আর আইআর এর করবে। ইউভি মানে কি? অতিবেগুনি রশ্মি। আইআর মানে ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি। আর করবে তুমি মহাজাগতিক রশ্মির রেঞ্জ কত, এটা সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য এটা আসে। আর রেডিও সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসে তোমাদের এমসিকিউতে। সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কে, তার রেঞ্জ কত, সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ কত। আর ইউভি তো আসে, আইআর এর তো আসে। এই 7টা 8 9 10 11টি তুমি মুখস্থ করবে। 11টি রেঞ্জ যদি মুখস্থ করতে পারো, তোমাকে ইন্টারমিডিয়েট ইভেন তোমার এডমিশন পর্যন্ত তোমার আর কোনো চিন্তা করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, আমার বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী, এই টপিকটা আপাতত শেষ করলাম। এখন হলো রেখা বর্ণালী। রেখা বর্ণালী কি? তোমাদের মেডিকেল পরীক্ষা আসছে যে রেখা বর্ণালী দিয়ে কি করা হয়, এমসিকিউ। রেখা বর্ণালী দিয়ে তোমার মৌল শনাক্ত করা হয়। রেখা বর্ণালী দিয়ে মৌল শনাক্ত করা হয়। রেখা বর্ণালী দেখে দেখে তুমি মৌল শনাক্ত করতে পারবে। এখন রেখা বর্ণের সাহায্যে কিভাবে বর্ণ শনাক্ত করা হয়? তুমি জানো এক একটা মৌলের যে গঠন সেটা ভিন্ন, এক একটা মৌলের গঠন ভিন্ন, এক একটা মৌলের ইলেকট্রন কনফিগারেশন ভিন্ন। এই গঠন এবং কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে এরা ভিন্ন ভিন্ন ধরনের বর্ণালী প্রদর্শন করে। এই বর্ণালীতে ভিন্ন ভিন্ন ধরনের বর্ণ প্রদর্শন করে। যেমন তুমি দেখো সোডিয়াম যেটা করে, এই রেখা বর্ণালীর মধ্যে সোডিয়াম এই তোমার গিয়ে 590 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এটা হলো ল্যামডা, এদিকে গেছে ল্যামডা। এই 590 ন্যানোমিটার অঞ্চলে তোমার সোনালী হলুদ এরকম একটা রেখা দেখতে পাওয়া যায়। সোনালী হলুদ, সোনালী হলুদ সোডিয়াম। অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন কনফিগারেশন তুমি জানো, ফিক্সড করা, নির্দিষ্ট করা S1। এবং সোডিয়ামের গঠনও অন্যান্য মৌল থেকে ভিন্ন। প্রত্যেকটা মৌলের নির্দিষ্ট করে তোমার গঠন ভিন্ন থাকে এবং নির্দিষ্ট ইলেকট্রন কনফিগারেশন থাকে। এই দুইটা ধর্মের কারণে এরা রেখা বর্ণালীতে ভিন্ন ভিন্ন ধরনের বর্ণ প্রদর্শন করে এবং বিভিন্ন ভিন্ন রেঞ্জে এরা বর্ণ প্রদর্শন করে। যেমন ধরো সোডিয়াম সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করবে 590 ন্যানোমিটারে। এই 590 ন্যানোমিটারে যদি সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে, এটা দেখে তুমি বুঝবে এটা সোডিয়াম। তাহলে রেখা বর্ণালীর সাহায্যে কি করা হয় তুমি বলো? মৌল শনাক্ত করা হয়, মৌলের গঠন সম্পর্কে জানা যায়। যেহেতু প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা গঠন, আলাদা আলাদা ইলেকট্রন কনফিগারেশন, এই কনফিগারেশন গঠনের কারণে রেখা বর্ণালীতে এরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এরা বর্ণ প্রদর্শন করে। যেমন ফর এক্সাম্পল সোডিয়াম 590 ন্যানোমিটার অঞ্চলে সে একটা সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। এভাবে রেখা বর্ণালীর সাহায্যে আমরা মৌল শনাক্ত করতে পারি। আশা করি তোমরা রেখা বর্ণালী বুঝতে পেরেছ। এখন জাল পাসপোর্ট বা টাকা শনাক্তকরণ। তাহলে দেখো জাল পাসপোর্ট বা টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ভূমিকাটা কি? ইউভি রশ্মি এখন একটু খেয়াল করে দেখবে ইউভি রশ্মির রেঞ্জটা কত? 380 থেকে 780। এটা হলো তোমার দৃশ্যমান, ভিজিবল। 380 থেকে 780 ন্যানোমিটার, এটা হলো তোমার ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্য, ভিজিবল, দৃশ্যমান। এই অঞ্চলের মধ্যে কোনো কিছু যদি আমরা রেখা বর্ণালী বলো বা কোনো বর্ণ বলো আমরা দেখতে পাবো, কিন্তু এর উপরেও পাবো না, এর নিচেও আমরা পাবো না।
এটাকে বলে ভিজিবল তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান অঞ্চলের রেঞ্জ, এটা সীমা। এখন তোমার আসল টাকাতে কিছু লুকায়িত চিহ্ন বা সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে বা ছবি দেওয়া থাকে। লুকায়িত চিহ্ন বা ছবি দেওয়া থাকে কোথায়? আসল টাকাতে। নকল টাকাতে এগুলো দেওয়া থাকে না। তাই আসল টাকার মধ্যে যে লুকায়িত চিহ্ন বা সাংকেতিক রেখা যেগুলো দেওয়া থাকে সেগুলো হলো ফসফর দানা দ্বারা তৈরি। নকল টাকাতে কিন্তু এরকম চিহ্ন থাকে না, তাই ফসফর দানাও থাকে না। কিন্তু আসল টাকা বা পাসপোর্টে এরকম ফসফর দানা দ্বারা তৈরি তোমার কিছু সাংকেতিক চিহ্ন বা ছবি দেওয়া থাকে। ইউভি রশ্মির উপস্থিতিতে এগুলো উত্তেজিত হয়। কি এগুলো বলতো? ফসফর দানা। বলতে পারো স্যার ফসফর দানাটা কি? ফসফর দানা, এই ফসফর দানাটা হলো অনেকগুলো যৌগের কম্বিনেশন, নির্দিষ্ট স্পেসিফিক কোনো যৌগ না, কয়েকটা যৌগের কম্বিনেশনে মিলিত হয়ে এই ফসফর দানাটা তৈরি করা হয়েছে। এই ফসফর দানার একটা বৈশিষ্ট্য হলো এটা ইউভি রশ্মি শোষণ করে। ইউভি রশ্মির কত রেঞ্জ শোষণ করে বলতো? 230 থেকে 375, 230 থেকে 375 ন্যানোমিটার এই দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে ফসফর দানা, অতিবেগুনি রশ্মি। এই দানাটা কি করে? শোষণ করে। শোষণ করে সে উচ্চতর শক্তি স্তরে গমন করে লাভ দেয়া। কারণ শক্তি গমন তুমি জানো, শক্তি শোষণ করে অবশ্যই উচ্চতর শক্তি স্তরে গমন করে, একটু আগে দেখালাম। তাই কি করবে? এই ফসফর দানাটা ইউভি অতিবেগুনি রশ্মির যে অঞ্চল আছে সেই অঞ্চল থেকে 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শক্তি শোষণ করবে। শোষণ করে সে আবার স্টেবল অর্জন করার জন্য সে আবার নিচের কক্ষপথে ফিরে আসবে। যখন ফিরে আসবে তখন সে এই দৃশ্যমান অঞ্চলে আলো বিকিরণ করে। যখন বিকিরণ করে তখন আমরা লুকায়িত চিহ্ন বা সাংকেতিক যে ছবি আছে সেগুলো আমরা দেখতে পাই। আমি আবারও একটু গুছিয়ে বলতেছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আসল টাকার মধ্যে কিছু ছবি বা সাংকেতিক চিহ্ন থাকে, নকল টাকাতে এগুলো থাকে না। এই ছবি বা সাংকেতিক চিহ্নগুলো ফসফর দানা দ্বারা তৈরি। ফসফর দানা হলো কয়েকটি যৌগের কম্বিনেশন, একত্রকরণ। এর একটা ধর্ম হলো ইহা অতিবেগুনি রশ্মি শোষণ করে। অতিবেগুনি রশ্মির এলাকার কোন রেঞ্জের আলো শোষণ করে? এই 230 থেকে 375 শোষণ করে। শোষণ করে এই ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে গমন করে। কিন্তু উচ্চ শক্তি স্তরে তার থাকবে না, সে স্টেবিলিটি অর্জন করার জন্য সে আবার নিচু কক্ষপথে ডাউন হবে, চলে আসবে। যখন চলে আসবে তখন এই 380 থেকে 780 ন্যানোমিটারের এই রেঞ্জের মধ্যে আলো বিকিরণ করে। তখন আমরা এই লুকায়িত চিহ্নগুলো বা ছবিগুলো আমরা দেখতে পাই। এভাবে আমরা আসল টাকা চিনতে পারি। কিন্তু নকল টাকার মধ্যে এরকম ফসফর দানা থাকে না এবং ছবি বা চিহ্ন দেখতে পাওয়া যায় না। এভাবে ইউভি রশ্মি ব্যবহার করে আমরা জাল পাসপোর্ট বা টাকা শনাক্ত করি। একদম সিম্পল কথা, এটা আসবে কিন্তু খ নম্বরে তোমাদের। আমি আবার বলতেছি, একটু 1 মিনিট একটু খেয়াল করবা। আসল টাকাতে কিছু সাংকেতিক চিহ্ন বা ছবি থাকে, এগুলো ফসফর দানা দ্বারা তৈরি। ফসফর দানা অতিবেগুনি রশ্মি শোষণ করে। কোন রেঞ্জের অতিবেগুনি রশ্মির আলোক রশ্মি শোষণ করবে? 230 থেকে 375 ন্যানোমিটারের। শোষণ করে ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে গমন করে লাভ দেয়। যখন আবার নিচের কক্ষপথে ফিরে আসে তখন এই রেঞ্জের মধ্যে আলো বিকিরণ করে। বিকিরণ করার সাথে সাথে আমরা লুকায়িত চিহ্ন ছবিগুলো দেখতে পাই, ফলে আসল টাকা আমরা বুঝে যাই। কিন্তু নকল টাকাতে এরকম ছবি বা চিহ্ন বোঝা যায় না, ফলে ইউভি রশ্মির মাধ্যমে এভাবে আমরা আসল টাকা এবং নকল টাকা চিনতে পারি। আশা করি এটাও বুঝতে পেরেছ। এখন লাস্ট টপিক হলো তোমাদের এমআরআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমআরআই কি? এমআরআই হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, অর্থাৎ চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। অনুরণন কি? যেমন আমি এখানে আছি, একটু পরে আমি আমার বাসায় চলে যাব, বাসা থেকে আবার একটু পরে অন্যদিকে চলে যাব, মুভিং। অনুরণন শব্দের অর্থ হলো ঘূর্ণায়মান, মুভিং। তাহলে চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি, ইমেজ তো প্রতিচ্ছবি জানো, এটা চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের আধুনিক চিকিৎসা পদ্ধতি। এমআরআইটা হলো একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি। মানবদের হাড় বাদে অন্যান্য যে নরম টিস্যু আছে সেই নরম টিস্যুর চিকিৎসা করার জন্য ইহা ব্যবহৃত হয়। অর্থাৎ এটা একটা চিকিৎসা পদ্ধতি। যেমন তোমার হাড় ফেটে গেলে কি করো? এক্স রে করো।
সেই হাড়ের চিকিৎসাটা সেই মান্দাতা মোড়ে এক্সরেটাই আছে। কিন্তু একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি আসছে, সেটা এমআরআই। এই এমআরআই দিয়ে মানব দেহের তোমার হাড় বাদে যতগুলো নরম টিস্যু আছে, নরম টিস্যুর কোথায় এফেক্টেড হয়েছে সেটা চিহ্নিত করার জন্য এমআরআই ব্যবহার করা হয়। সেটা কি, মানব দেহে তুমি জানো 75% পানি বা 70%। এই পানির একটা বিশেষ ধর্ম লইয়া ডাইপুল, তুমি জানো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো প্লাস প্লাস ডাইপুল। তাহলে দেখো এটা প্লাস প্রান্ত, মাইনাস প্রান্ত, প্লাস প্রান্ত, মাইনাস প্রান্ত, অর্থাৎ পানির মধ্যে দুইটি প্রান্ত আছে, প্লাস প্রান্ত এবং মাইনাস প্রান্ত আছে। তাই এটা ডাইপুল। ডাই মানে দুই, পুল মানে প্রান্ত, দুটি প্রান্ত। এই যে একটি প্রান্ত, এই একটি প্রান্ত, তাই একটা ডাইপুল। মানব দেহের যে 70% পানি আছে, এই পানিটাও কিন্তু ডাইপুল। এগুলো মানব দেহে এলোমেলো ভাবে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, এরকম করে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকে। এখন রোগে আক্রান্ত স্থান বা টোটাল বডিকে তোমার যখন এমআরআই মেশিনে স্থাপন করা হয়, তখন শক্তিশালী চুম্বক ক্ষেত্রের কারণে এই এলোমেলো ডাইপোল গুলো চুম্বক ক্ষেত্রের একই দিকে সজ্জিত হয়, একই দিকে সজ্জিত হয়। এই কাজটা করলো কে? ম্যাগনেটিক মানে চুম্বক ক্ষেত্র। একই দিকে সজ্জিত হওয়ার সাথে সাথে তোমার বাহির থেকে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য প্রেরণ করা হয়। প্রেরণ করার ফলে তোমার যে এফেক্টেড জায়গাটা আছে, যেটা রোগে আক্রান্ত স্থান, সেটার একটা দৃশ্য কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে। সেটা প্রিন্ট করে ডাক্তাররা দেখতে পারেন কোন স্থান তোমার আক্রান্ত হয়েছে, কোন স্থানটি ভালো আছে। এখন এই এমআরআই মেশিনে তোমার আসে যে কোন ধরনের পরিবেশ সৃষ্টি হয়, এটা এমসিকিউতে আসে, প্রোটনিক পরিবেশ। কারণ এই পানিটা ভেঙে প্রোটন উৎপন্ন করে, এখানে একটা প্রোটনিক পরিবেশ সৃষ্টি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, আমার এই পদ্ধতিটা মনোযোগ দেবে, এটা মেডিকেল সায়েন্সের একটা কোশ্চেন তোমাদের এখানে আছে। এমআরআই কি, এমআরআই পদ্ধতি কিভাবে ব্যবহার করা হয়? এমআরআই হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি। মানব দেহের হাড় বাদে নরম টিস্যুর চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। মানব দেহের 70% পানি, এই পানির একটা বিশেষ ধর্ম হলো ডাইপুল। মানব দেহে এটা এলোমেলো ভাবে ছড়িয়ে থাকে। এই রোগে আক্রান্ত স্থান বা টোটাল বডিকে যখন তোমার এমআরআই মেশিনে স্থাপন করা হয়, তখন শক্তিশালী চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই ডাইপোল গুলো ওই চুম্বক ক্ষেত্রের একই দিকে সজ্জিত হয় এবং এখানে একটা প্রোটনিক পরিবেশের সৃষ্টি হয়। তখন বাহির থেকে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য এখানে প্রেরণ করা হয়। প্রেরণ করার সাথে সাথে তোমার রোগে আক্রান্ত যে স্থান, সেটা কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে। সেখান থেকে প্রিন্ট করে আমরা রোগে আক্রান্ত যে স্থান আছে সেটা চিহ্নিত করতে পারি। তাই এমআরআই হলো আধুনিক চিকিৎসার একটি পদ্ধতি। তাহলে আশা করি তোমরা বর্ণালী কেন, কাকে বলে, বর্ণালী কেন সৃষ্টি হয়, রেখা বর্ণালী কি, রেখা বর্ণালীর মাধ্যমে তুমি কি করতে পারো, মৌল শনাক্তকরণ করতে পারো। কারণ প্রত্যেকটা মৌলের গঠন ভিন্ন, ইলেকট্রন কনফিগারেশন ভিন্ন। এই গঠন এবং ইলেকট্রন কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন রেঞ্জে মৌলগুলো তোমার অবশ্যই বর্ণ প্রদর্শন করে। পাসপোর্ট, জাল পাসপোর্ট বা টাকা শনাক্তকরণ করার জন্য ইউভি রশ্মি ব্যবহার করা হয়। সেখানে ফসফর দানা কি, কিভাবে সেটা করতে হয়, সেটাও আমি খুব ভালোভাবে বুঝিয়েছি। তারপরে তোমার এমআরআই বুঝিয়েছি এবং হাইড্রোজেনের যেখানে 6টি সিরিজ আছে, সেই 6টি সিরিজও আমি পড়িয়েছি। এর মধ্যে লিমেন সিরিজটা দেখতে পাওয়া যায় তোমার অতিবেগুনি রশ্মি এলাকায়, বামারটা হলো দৃশ্যমান, আর বাকি যতগুলো আছে সবই হলো অবলোহিত অঞ্চলে দেখতে পাওয়া যায়। আশা করি আমার ক্লাসটি আজকে সবাই বুঝতে পেরেছ। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে, তোমরা অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট করবে, যাতে ছাত্রছাত্রীদের একটুও কল্যাণ হয়। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের উন্নত জীবন কামনায়। খোদা হাফেজ।